বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 4 বছরে সর্বোচ্চ। হরমুজের নিরাপত্তা নিশ্চিতে জোট গঠনের উদ্যোগ আমেরিকার। মধ্যপ্রাচ্য ও ইউক্রেন নিয়ে ট্রাম্প ও পুতিনের ফোন আলাপ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মস্কো। এবং অং সান সূচির সাজার মেয়াদ আরও কমিয়েছে মিয়ানমার আদালত। 6 ভাগের 1 ভাগ করা হয়েছে সূচির দণ্ড। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাড়ছে অপরিশোধিত তেলের দাম। বিবিসি জানাচ্ছে, ইরানের বিরুদ্ধে নতুন সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার সামরিক বাহিনী ব্রিফ করতে যাচ্ছে। এমন খবরের পর বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ে। এশিয়ার বাজারে লেনদেনের এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $126 বিক্রি হয়, যা যুদ্ধের আগের চেয়ে 7% বেশি। ইউরোপের বাজারে লেনদেনের শুরুতে তা কিছুটা কমে ব্যারেল প্রতি $122 নেমে আসে। এর আগে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম এতটা বেড়েছিল। এদিকে তেলের দাম বৃদ্ধির প্রভাবে এশিয়ার শেয়ার বাজারগুলোতে দরপতন হয়েছে। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে বাড়ছে জ্বালানির দাম, যার প্রভাব পড়ছে অন্য সব খাতেও। জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা নিশ্চিতে এবার নতুন একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে আমেরিকা। ইরানে আমেরিকার সম্ভাব্য দীর্ঘমেয়াদী নৌ অবরোধের প্রভাব মোকাবেলায় দেশটির জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের নথির বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিত করতে মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট নামে একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে ওয়াশিংটন। ব্রিটেন ও ফ্রান্স এই জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করলেও তারা জানিয়েছে যে কেবল যুদ্ধ বন্ধ হওয়ার পরই তারা গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দিতে সহায়তা করবে। 28 এপ্রিলের তার বার্তা অনুযায়ী আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই জোট গঠনে অনুমোদন দিয়েছেন। এটি মূলত আমেরিকার পররাষ্ট্র দপ্তর এবং পেন্টাগনের একটি যৌথ উদ্যোগ। তার বার্তাটিতে বলা হয়েছে, এই জোটের মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যের সামুদ্রিক অবকাঠামো রক্ষা এবং আন্তর্জাতিক জলসীমায় অবাধ চলাচল নিশ্চিত করা। এই জোটের কূটনৈতিক দিকটি তদারকি করবে আমেরিকার পররাষ্ট্র দপ্তর, যা অংশীদার দেশ এবং জাহাজ শিল্পের সাথে সমন্বয় করবে। আর সামরিক দিকটি পরিচালনা করবে ফ্লোরিডায় আমেরিকার সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর। তারা জাহাজগুলোর সাথে সরাসরি যোগাযোগ এবং রিয়েল টাইম ট্রাফিক সমন্বয় করবে। আমেরিকার দূতাবাসগুলোকে ওয়াশিংটনের মিত্রদের 1 মের মধ্যে এই জোটে যোগ দেওয়ার মৌখিক আহ্বান জানাতে বলা হয়েছে। তবে রাশিয়া, চায়না, বেলারুশ ও কিউবা সহ প্রতিপক্ষ দেশগুলোকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। সদস্য দেশগুলো কূটনৈতিক সমর্থন, তথ্য আদান প্রদান, নিষেধাজ্ঞা কার্যকর করা বা সরাসরি নৌ উপস্থিতির মাধ্যমে এই জোটের অংশ হতে পারবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানকে পরমাণু কর্মসূচি বাদ দিয়ে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে চুক্তিতে বাধ্য করতে নৌ অবরোধ জারি রাখার পাশাপাশি সব ধরনের ছাড়ের প্রস্তাব নাকচ করে দিয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, বোমা হামলার চেয়ে এই অবরোধ বেশি কার্যকর। এর মধ্যে 39টি জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করা ছাড়াও বেশ কিছু বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে আমেরিকার বাহিনী। ট্রাম্প বলেন, নিঃশর্তে পরমাণু কর্মসূচি বন্ধ ছাড়া এই কঠোর অবরোধ থেকে মুক্তি মিলবে না ইরানের। তবে এই দাবি নাকচ করে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাফ জানান, অবরোধ সত্ত্বেও তেল উৎপাদন স্বাভাবিক রয়েছে। উল্টো আমেরিকার নীতির কারণেই বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে বলে হুঁশিয়ারি দেন তিনি। some problems in OPEC. A year and a half ago, they said,
He's a great leader, actually. So no. একদমই কম বেকম। মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতে ফোন আলাপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে প্রায় 90 মিনিট আলোচনা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফরের পরপরই এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইউক্রেন ও ইরান যুদ্ধ নিয়ে প্রায় ১.৫ ঘন্টার এক আলোচনা হয়েছে রাশিয়া ও আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে। ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ জানান, ট্রাম্পের সাথে আলাপে ইরান যুদ্ধ ও উপসাগরীয় ইস্যুকে প্রাধান্য দিয়েছেন পুতিন। এছাড়াও ভিক্টোরি ডে উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির বিষয়েও একমত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। যুদ্ধবন্ধ ও ইরানের বিরোধপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে বেশ কিছু প্রস্তাবও আমেরিকার প্রেসিডেন্টের কাছে তুলে ধরেন তিনি। আমেরিকা ও ইসরায়েলের আবারও সংঘাত শুরু মধ্যপ্রাচ্যকে আরও গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেন পুতিন। এদিকে পুতিনের সাথে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ব্যাপারে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। We had a very good conversation. I think we're going to come up with a solution. ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিষয়ে তিনি যুক্ত হতে আগ্রহী। তবে আমি বলেছি, ইউক্রেনে যুদ্ধবন্ধের ব্যাপারে তার সম্পৃক্ততা আমরা বেশি পছন্দ করব। আমি তাকে ভিক্টোরি ডে উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি। এই নিয়েও শীঘ্রই ঘোষণা আসতে পারে। He can help us get it. I said I'd much rather have you be involved with ending the war with Ukraine. পাকিস্তানে প্রতিনিধিদের সফর বাতিল করলেও ইরানের সাথে ফোনে আলোচনা চলমান রয়েছে বলে জানান ট্রাম্প। তার দাবি, দেশটির মিসাইল উৎপাদন ক্ষমতা একেবারেই সীমিত হয়ে এসেছে। যে কোনো চুক্তির জন্য তেহরানকে পরমাণু অস্ত্রের আশা ত্যাগ করতে হবে। Telephonically. এদিকে এই সপ্তাহেই মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই সফরের পরপরই ট্রাম্প পুতিনের দীর্ঘ ফোনালাপকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরান আমেরিকার চুক্তির প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পরমাণু কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়াম। ওয়াশিংটন পরিশোধিত ইউরেনিয়াম দখল করতে চাইলেও তাতে ছাড় দিচ্ছে না ইরান। ইউরেনিয়াম সরিয়ে নিতে রাশিয়া প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করছে ট্রাম্প প্রশাসন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধকে চোরাবালি আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন আমেরিকার কংগ্রেসের ডেমোক্র্যাট আইন প্রণেতারা। স্থানীয় সময় বুধবার কংগ্রেসের শুনানিতে ইরান যুদ্ধের যৌক্তিকতা ও খরচ নিয়ে ডেমোক্র্যাটদের কঠোর প্রশ্নে জর্জরিত হন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। এ শুনানিতে যুদ্ধের সমালোচনা করা আইন প্রণেতাদের পরাজয়বাদী আখ্যা দেন তিনি। ইরান যুদ্ধ কি রাজনৈতিকভাবে চোরাবালিতে পরিণত হয়েছে, যা থেকে বের হতে পারছে না ট্রাম্প প্রশাসন? এই প্রশ্নেই উত্তপ্ত আমেরিকার কংগ্রেস। সংঘাত শুরুর পর এই প্রথম আইন প্রণেতাদের প্রশ্নের মুখোমুখি হলেন আমেরিকার যুদ্ধমন্ত্রী, তাও টানা 6 ঘণ্টা ব্যাপী। স্থানীয় সময় বুধবার ইরান যুদ্ধের জন্য পেন্টাগনের বাজেট প্রস্তাব নিয়ে শুনানিতে এই যুদ্ধকে এক চোরাবালি বলে আখ্যা দেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি জন গ্যারামেন্ডি। অভিযোগ করেন, যুদ্ধের কারণ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে ট্রাম্প প্রশাসন। তবে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ তা প্রত্যাখ্যান করে দাবি করেন, জাতীয় নিরাপত্তার জন্য এই অভিযান জরুরি ছিল। $1.5 ট্রিলিয়ন বিশাল সামরিক বাজেট পাশের আবেদন নিয়ে সমালোচনার মুখে ডেমোক্র্যাট এবং কিছু রিপাবলিকান আইন প্রণেতাকে কঠোর ভাষায় আক্রমণ করেন পিট হেগসেথ। তাদের বেপরোয়া ও পরাজয়বাদী আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, ইরানের চেয়েও বড় চ্যালেঞ্জ হলো কংগ্রেসের এই সমালোচনা। মাত্র 2 মাসের মাথায় আপনি একে ব্যর্থতা বলছেন। এটি শত্রুদের হাতে প্রোপাগান্ডা তুলে দেওয়ার মতো। আমাদের সেনারা বড় সাফল্য পাচ্ছে। তাদের মিশনকে ছোট করা দায়িত্বজ্ঞানহীন কাজ। আপনি একদিকে সেনাদের সমর্থন করবেন, আবার সফল মিশনকে ব্যর্থ বলবেন। এটি স্ববিরোধী। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ে পিট হেগসেথকে প্রশ্নবাণে বিদ্ধ করেন ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না। এর জবাবে হেগসেথ কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান না দিলেও দাবি করেন, ইরানকে পরমাণু শক্তিধর হওয়া থেকে আটকে দেয়াই এই যুদ্ধের মূল লক্ষ্য।
শুধু যুদ্ধের নীতি নয়, পেন্টাগনের অভিজ্ঞ জেনারেলদের অব্যাহতি নিয়ে প্রশ্নের মুখে হেক্সেত বলেন এটি নেতৃত্ব পরিবর্তনের অংশ ছিল। ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যাডাম স্মিথ ইরানের মিনাপ শহরে একটি স্কুলে আমেরিকা ইসরায়েলে হামলার তীব্র নিন্দা জানান। এ সময় হেক্সেত দাবি করেন ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। স্থাপনাগুলো বিধ্বস্ত হয়ে থাকলে কেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এমন প্রশ্ন তোলেন স্মিথ। রিপাবলিকানরা এই বাজেটের পক্ষে থাকলেও ডেমোক্র্যাটরা জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং মিত্র দেশগুলোর সাথে আমেরিকার বাড়তে থাকা দূরত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সাজার মেয়াদ আবারও কমিয়েছে দেশটির আদালত। সাধারণ ক্ষমার আওতায় 6 ভাগের 1 ভাগ কমিয়ে আনা হয়েছে সুচির দণ্ড। বৃহস্পতিবার এই নেতার আইনজীবী দলের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয় বলে জানায় রয়টার্স। 2 সপ্তাহের মধ্যে এই নিয়ে কারাবন্দী সুচির সাজার মেয়াদ 2 বার কমিয়েছে আদালত। 2021 সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকেই কারাবন্দী সুচি। দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি সহ বিভিন্ন মামলায় এই নেত্রীর 33 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজার মেয়াদ কমানোয় এখন তা 18 বছরে দাঁড়িয়েছে। আদালতে শুনানির পর 80 বছর বয়সী সুচিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এই নেত্রীর অবস্থান ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে পরিবার ও আন্তর্জাতিক সম্প্রদায়। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, ফিরছে এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। বাংলাদেশের সাথে জলসীমায় কুমির ও বিষাক্ত সাপ ছাড়ার মতো বিতর্কিত এক পরিকল্পনা করছে ভারত। অবৈধ অভিবাসন ও চোরাচালান ঠেকাতে প্রাকৃতিক প্রতিবন্ধকতার কাজ করতেই এই পদক্ষেপ বলে দাবি কর্তৃপক্ষের। তবে এই নিয়ে তীব্র সমালোচনা ও উদ্বেগ বিশ্লেষক, অধিকার কর্মীদের। বাংলাদেশের সাথে সীমান্ত থাকা জলসীমায় কাঁটাতার স্থাপনের বিকল্প প্রস্তাব তুলেছে ভারতীয় কর্তৃপক্ষ। নদী ও জলাধারগুলোতে কুমির ও বিষাক্ত সাপ ছাড়ার আলোচনা চলছে। গত ২৬ মার্চ বিএসএফ-এর এক অভ্যন্তরীণ বার্তায় এই পরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। বিএসএফ-এর ফ্রন্টিয়ার ইউনিটগুলোকে প্রাণঘাতী এসব সরীসৃপ ছাড়ার বিষয়ে সম্ভাব্যতা যাচাই এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথেই তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। তবে এই খবর বাইরে আসার পরই তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন মানবাধিকার কর্মীরা। সীমান্তের স্থানীয় বাসিন্দা ও বাস্তুতন্ত্রে এর প্রভাব নিয়েও চলছে আলোচনা। সীমান্ত নিয়ে গবেষণা করা বিশ্লেষক অংশুমান চৌধুরী আল জাজিরাকে বলেন, ছাড়া হলেও এসব প্রাণী বাংলাদেশ ভারত সীমান্ত আলাদা করতে পারবে না। বিপজ্জনক এই পরিকল্পনাকে তাই অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি। অবৈধ অভিবাসন প্রত্যাশীদের প্রতি এই আচরণকে অমানবিক ও চূড়ান্ত নিষ্ঠুর বলেও জানান এই বিশ্লেষক। এই পদক্ষেপকে জৈব রাজনৈতিক সহিংসতা ও পরিবেশকে অস্ত্র হিসেবে ব্যবহার বলেও মন্তব্য করেন অংশুমান চৌধুরী। নরেন্দ্র মোদী সরকারের আমলে ভারতের মুসলিম বাসিন্দাদেরও বাংলাদেশি দাবিতে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ আসছে। আরেক বিশ্লেষক হর্ষ মন্দার বলেন, মোদী সরকার অবৈধ অভিবাসী বেড়ে যাওয়ার দাবি করলেও ঢাকার সাথে আলোচনায় না গিয়ে বিচার বহির্ভূত পথ ব্যবহার করছে। মুসলিম বাসিন্দাদের দমনে বিভিন্ন রাজ্যে বেশ কিছু নিপীড়নমূলক আইন ও পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। সীমান্তে সাপ ও কুমির ছাড়ার এই পরিকল্পনাকেও ভারতের মুসলিমদের সাথে চলমান দমন নীতির সম্প্রসারিত রূপ বলে মনে করেন হর্ষ মন্দার।
অন্যদিকে বাংলাদেশ ভারত সীমান্তের নদীগুলোতে কুমির ছাড়া হলে তা বাস্তুতন্ত্র ও প্রাণীগুলোর টিকে থাকার ক্ষমতা নষ্ট করে দেবে বলে সতর্ক করেছেন ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ইন্ডিয়ার কর্মকর্তা রাঠিন বর্মন। পরিবেশে হস্তক্ষেপে গোটা অঞ্চলটিতেই প্রভাব ফেলবে বলেও সতর্ক করেন তিনি। বলেন, বিষাক্ত সাপ প্রভাব ফেলবে স্থানীয় বাসিন্দাদের জীবনে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে এবারের বিধানসভা নির্বাচনের ফলাফলে ক্ষমতার পট পরিবর্তন হতে পারে তামিলনাড়ু ও কেরালায়। অ্যাক্সিস মাই ইন্ডিয়া নামক প্রতিষ্ঠানের বুথ ফেরত জরিপ বলছে, তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের দল টিভিকে তাদের প্রথম নির্বাচনী লড়াইয়ের ৯৮ থেকে ১২০টি আসন জিতে বড় জয় পেতে পারে। নতুন ভোটারদের ৬৮% এবং তরুণ প্রজন্মের একটি বিশাল অংশ বিজয়ের দলকে সমর্থন দিয়েছে। তবে অন্য কয়েকটি জরিপে এম কে স্ট্রালিনের ডিএমকের ক্ষমতা ধরে রাখার ইঙ্গিত মিলছে। কেরালায় দীর্ঘ ১০ বছর পর ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। পিনারাই বিজয়নের এলডিএফকে হারিয়ে এবার দক্ষিণের এই রাজ্যে ক্ষমতার পালা বদলের সম্ভাবনা প্রবল। অন্যদিকে আসাম, তামিলনাড়ু ও পুদুচেরিতে ক্ষমতাসীন জোটের প্রত্যাবর্তনের আভাস দিচ্ছে বুথ ফেরত জরিপ। আসামে নানা অভিযোগ সত্ত্বেও ১২৬টির মধ্যে ৮৮ থেকে ১০০টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এনডিএ জোট। এর মধ্যে বিজেপি একাই পেতে পারে ৭০ থেকে ৮০টি আসন। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৩০টি আসনের মধ্যে ১৬ থেকে ২০টি আসন পেয়ে এনডিএ জোট ক্ষমতা ধরে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভোটাধিকার প্রয়োগের প্রমাণ সাধারণত তর্জনী বা বৃদ্ধাঙ্গুলির কালি। নির্বাচন শেষ হয়ে গেলেও বহুদিন থেকে যায় সেই চিহ্ন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে ভোটের কালির রহস্য উঠে এসেছে ভারতের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। লেখাসহ নানা কাজে ব্যবহারের নানা রকম কালি পাওয়া যায় বাজারে, কিন্তু নির্বাচনের সময়ে ভোটারদের আঙুলে যে কালি ব্যবহার হয় সেটি শত চেষ্টাতেও পাওয়া যায় না, বরং আলাদাভাবে সরকারি নির্দেশনা দিয়ে বানাতে হয় এটি। ভোটের এই কালি অনেক রহস্যে মোড়া, ইতিহাসও দীর্ঘদিনের। ভারতে ভোটের কালির ব্যবহার শুরু হয় ১৯৬২ সালে দেশটির তৃতীয় লোকসভা নির্বাচনের সময়ে। ভোট কারচুপি বন্ধ করতে ভোটারদের আঙুলে কালির চিহ্ন দেওয়ার সেই নিয়ম এখনো বদলায়নি। সবাই ভোটের কালি বলে চিনলেও এর আসল নাম ইনডেলিবল ইঙ্ক, অর্থাৎ যে কালি সহজে বদলে ফেলা যায় না, মুছে ফেলা যায় না। এটি বানানোর অনুমোদন রয়েছে মাত্র ২-১টি সংস্থার হাতে। ভোটের কালি নির্মাতাদের মধ্যে বিশ্বের সবচেয়ে পুরনো সংস্থা মাইসুরু পেইন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড MPVL। শুধু ভারতই নয়, এই সংস্থার কালি ভোটের জন্য যায় বিশ্বের অন্য অনেক দেশেও। নির্বাচনের জন্য লক্ষ লক্ষ বোতল কালির প্রয়োজন হয়, তৈরিতে খরচও হয় কোটি কোটি টাকা। কিন্তু প্রশ্ন হলো, কি থাকে এই কালিতে, কেন তা সহজে মুছে ফেলা যায় না? ১৯৬২ সালে কালির ফর্মুলা তৈরি করেছিল ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি। MPVL এর হাতে তুলে দেওয়া হয় সেই ফর্মুলা, এখনও যা কঠোর গোপনীয়তায় মোড়া। উৎপাদনে অনেকে যুক্ত হলেও উপাদানের কথা কেউই জানে না পুরোটা। ধারণা করা হয় সিলভার নাইট্রেট এই কালির অন্যতম উপাদান। এছাড়াও কিছু রাসায়নিক এবং রং থাকে, আর চট করে শুকিয়ে যাওয়ার জন্য দেয়া হয় অ্যালকোহল। সিলভার নাইট্রেটের পরিমাণের উপর নির্ভর করে কতদিন সেই দাগ স্থায়ী হবে, তবে সেটা এমন পরিমাণেই দেয়া হয় যেন চামড়ার কোনো ক্ষতি না হয়। ভারতে যে কালি ব্যবহার করা হয় আঙুলে তা ২ থেকে ৩ সপ্তাহ স্থায়ী হয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, ফিরছে এখনই, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।
আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। প্রায় 2 সপ্তাহ পর মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের বরফ সরাতে পেরেছে একদল শেরপা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের অভিযান আবারও শুরু করেছে অবরুদ্ধ শত শত পর্বতারোহী। সম্প্রতি মাউন্ট এভারেস্টে দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা বাড়ার পেছনে অতিরিক্ত ভিড়, অনভিজ্ঞতা এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশ্লেষকরা। কাটল মাউন্ট এভারেস্ট জয়ের পথে বরফের বাধা। চলতি মাসের মাঝপথে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের ঠিক উপরের পথে বিশাল বরফখণ্ডের বাধায় শত শত পর্বতারোহী অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়। এতে প্রায় 2 সপ্তাহ বেস ক্যাম্পে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন অভিযাত্রীরা। তবে অবশেষে একদল শেরপা সেই পথ খুলে দিতে সক্ষম হয়েছেন। চলতি মৌসুমে এভারেস্ট জয়ের জন্য 410 জন বিদেশি পর্বতারোহীকে অনুমতি দেওয়া হয়। তবে বেস ক্যাম্পের উপরের অংশেই প্রায় 30 মিটার উঁচু বরফখণ্ড আরোহীদের মূল পথ বন্ধ করে দেয়। এতে এবারের এভারেস্ট অভিযান শুরুতেই জটিল পরিস্থিতিতে পড়ে। তবে কয়েকদিন ধরে বিকল্প চেষ্টা করেও সমাধান হয়নি। শেষ কয়েকদিন ধরে বরফের টুকরোটির কিছু অংশ গলে যায়। তাই শেরপাদের দল এটিকে সরাতে সক্ষম হন। শেরপারা আইসফলের বিপজ্জনক অংশে দড়ি স্থাপন এবং অ্যালুমিনিয়ামের সিঁড়ি বসিয়ে পথ তৈরি করেন। সাধারণত তারা এপ্রিলের মাঝামাঝি সময়ে এই কাজ শেষ করেন। তবে এবছর বেশ কিছু ঝুঁকির কারণে কাজ বিলম্বিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মাউন্ট এভারেস্ট জয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন আরোহীরা। 2014 সালে এই একই এলাকায় হিমবাহের একটি বড় অংশ ভেঙে পড়ে। এতে 16 জন শেরপা গাইড নিহত হন। গত 2 দশকে প্রতি বছর মারা গেছেন 6 জন আরোহী। এতে প্রাণহানির জন্য পর্বত আরোহণ বিশেষজ্ঞরা অব্যবস্থাপনা, অনভিজ্ঞ, সেই সাথে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। কিছুক্ষণ পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।